জ্ঞান যেন আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। মিথিলাকে দুটো এমনভাবে আঁকড়ে ধরছে যেন এভাবেই সবটুকু অভিমান সূচে নিচ্ছে। হঠাৎ লিফটটা টুং করে শব্দ করে নিচের তলায় এসে পৌঁছালো। দরজা খুলে গেল নিঃশব্দে। যান্ত্রিক সেই শব্দটা যেন মিথিলার মস্তিষ্কে বিদ্যুতের মতো কাজ করলো। ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিল। এলোমেলো চুল, নীল গ্রাউনের রক্তের দাগ, সব মিলিয়ে মিথিলাকে বিধ্বস্ত লাগছে। মিথিলার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সবটুকু শক্তি দিয়ে আরিয়ানের গালে একটা তীব্র চড় বসিয়ে দিল। ঠাস শব্দটা লিফট জুড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। আরিয়ানের মাথাটা একপাশে ঝুঁকে পড়ল। মিথিলা ডুকরে কেঁদে উঠল। চিৎকার করে বলল, আপনি কি ভেবেছেন আপনি যখন খুশি আমাকে অবহেলা করবেন আর যখন খুশি জোর করে নিজের অধিকার ফলাবেন? আমি আপনার হাতের কোনো খেলনা নই যে আপনি চাইলে দখল করে নেবেন। আরিয়ান কোনো কথা বলল না। মিথিলা ওখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। লিফটের ভিতরে আরিয়ান ওভাবেই দাঁড়িয়ে রইল। হোটেল থেকে বের হয়ে কিভাবে বাসায় পৌঁছেছে তা নিজেও জানে না। সারাটা পথ শুধু কেঁদেছে। বাসায় ফিরে মিথিলা কাঁদতে থাকে। আয়নের দিকে তাকাতেই ঘৃণা হচ্ছে। নিজের ঠোঁটে এখন আয়নে অবাধ্য রুক্ষ স্পর্শ অনুভব করতে পারছে। বারবার হাত দিয়ে ঠোঁট মুছছে। মিথিলা ডুকরে কেঁদে ওঠে। মনে মনে নিজেকে প্রশ্ন করে, কেন আরিয়ান, কেন আমার সাথে এমন করছেন? আপনি তো আমাকে দূরে ঠেলে দিয়েছিলেন, তবে আজ কেন আমার উপর এভাবে অধিকার ফলাতে এলেন? পরদিন সকালে মিথিলা ইচ্ছে করছিল না অফিসে যেতে। যেখানে আরিয়ান আছে সেখানে ও নিঃশ্বাস নিতে পারছে না। কিন্তু পরক্ষণে এক কঠোর বাস্তবতার সামনে এসে দাঁড়ায়। জার্মানির মতো জায়গায় একটা ভালো চাকরি পাওয়া কতটা কঠিন তা সে জানে। চাইলে সব ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতে পারবে না। নিজের অস্তিত্ব টিকে থাকার লড়াই ও নিরুপায়। তবে একটা ক্ষীণ আশা মিথিলার মনে কাজ করছিল। আরিয়ান তো এখানে স্থায়ীভাবে আসেনি, এই বড় প্রজেক্টটা সফল করার জন্যই আসা। প্রজেক্ট তো সাকসেসফুল হয়েছে। মিথিলা নিজেকে সান্ত্বনা দিল, হয়তো আর কটা দিন। মিথিলা অফিসে এসেছে, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে এনেছিল। আরিয়ান যদি আজ আবার কোনো কিছু করে তবে মুখ বুজে থাকবে না। কিন্তু ডেস্কে বসে কাজ শুরু করার 1 ঘন্টা পার হয়ে গেল, আজ আরিয়ানকে দেখতে পেল না। এভাবে দুদিন পার হয়ে গেল, তবুও আরিয়ানের দেখা নেই অফিসে। লাঞ্চের সময় ক্লারা মিথিলার ডেস্কে এসে বসলো। ক্লারার মুখটা বেশ মলিন। সে নিচু স্বরে বলল, মিথিলা শুনছো, মিস্টার আরিয়ান অফিসে আসছে না, এমনকি ওনার সব শিডিউল নাকি ক্যান্সেল করা হয়েছে। কেন, হঠাৎ কি হয়েছে? কেউ ঠিকমতো জানে না, ক্লেরা উত্তর দিল। ওনার হাতের অবস্থা তো আমরা সবাই পার্টিতে দেখছি, প্রচুর রক্তপাত হয়েছিল ওনার। অফিসের কাজে আজ মিথিলার মন বসছে না। আরিয়ানের অনুপস্থিতিতে ওকে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে এক অজানা অস্থিরতা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। ও তো আরিয়ানকে ঘৃণা করত। ও চেয়েছিল আরিয়ানের জীবন থেকে চলে যাক। তবে আজ এই হঠাৎ আড়াল হয়ে যাওয়া মিথিলাকে শাস্তি দিচ্ছে না কেন? বারবার লিফটে সেই মুহূর্তটা ওর মনে পড়ছে। সেদিন হোটেল থেকে বের হয়ে আরিয়ান বাড়ি গিয়েছিল একটার পর একটা ড্রিঙ্কস গ্লাস শেষ করে। পুরো মাতাল অবস্থায় আরিয়ান গাড়ি ড্রাইভ করছিল। গাড়িটা ঝড়ের বেগে ছুটছিল। আরিয়ানের মাথায় তখন কেবল মিথিলা আর আহির ঘুরছে। ঈর্ষা আর হিতাহিত জ্ঞান পুরোপুরি কেড়ে নিয়েছে যেন। হঠাৎ করে একটা বাঁক নেওয়ার সময় উল্টে দিকে আসা গাড়ির হেডলাইটে আলো চোখে পড়ে। তীব্র শব্দের সাথে আরিয়ানের গাড়িটা রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের বিশাল ইলেকট্রিক পোলের সাথে সজোরে ধাক্কা খেল। আরিয়ানের মাথাটা গিয়ে লাগলো স্টিয়ারিংয়ের উপর। কপাল ফেটে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। আরিয়ানের জ্ঞান হারানোর আগে শেষবারের মতো কেবল মিথিলার মুখটা চোখের সামনে ভেসে উঠল। বিড় করে শুধু বলল, মিথি, আমি সত্যিই কি এত খারাপ? পরদিন অফিসে মিথিলা আরিয়ানের ব্যাপারে জানতে পারে। মিথিলার যেন বুকটা খাঁ করছে। আরিয়ানের এই অ্যাক্সিডেন্টের কথা শুনে নিজেকে আর সামলাতে পারে না। দ্রুত হাসপাতালে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর আরিয়ান পিএকে দেখতে পাই। আরিয়ানের পিএ রেড ওহমের ওপাশে ফোন কলে ব্যস্ত। মিথিলা চায় না এই মুহূর্তে কেউ ওকে দেখে ফেলুক।
কোনো প্রশ্ন করুক। নিজের আড়াল করে করিডোরে কোণ দিয়ে আরিয়ানের কেবিনের সামনে এসে দাঁড়ায়। আরিয়ান অসহায়ের মতো শুয়েছে, মাথায় সাদা ব্যান্ডেজ ভেদ করে সামান্য রক্ত দেখাচ্ছে, ধারালো নাক, তীক্ষ্ণ চোয়াল, সবই যেন ম্লান। মিথিলা ধীর পায়ে ভেতরে ঢুকলো। ঠিক সেই সময় ভেতরে থাকা নার্সটি ফাইল থেকে মাথা তুলে মিথিলাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, হু আর ইউ? ভিজিটর আর নট অ্যালাউড ইনসাইড রাইট নাও। মাফ করবেন, আপনি কি? এখন ভেতরে ঢোকার নিষেধ। মিথিলা স্তব্ধ হয়ে গেল। ওর গলার কাছে দলা পাকিয়ে এলো কান্না। ও কি পরিচয় দিবে? ও বলবে আরিয়ানের স্ত্রী? ওদের সম্পর্কের সমীকরণটা এখনো বড্ড জটিল। আই অ্যাম হিজ এমপ্লয়ি, হি ইজ মাই বস, আই জাস্ট কাম টু চেক অন হিম। উনি আমার অফিসের বস, আমি শুধু ওনাকে দেখতে এসেছি। নার্স একটু নরম হলেন। তিনি বললেন, ওনার অবস্থা এখনো স্থিতিশীল নয়, মাথায় বড় আঘাত লেগেছে। আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। নার্স বাইরে চলে যেতে মিথিলা আরিয়ানের বেডের পাশে গিয়ে দাঁড়ালো। মিথিলার এক ফোঁটা জল আরিয়ানের হাতের উপর পড়ল। কেটে গেল 2 দিন। মিউনিখের আকাশে আজ হালকা রোদের দেখা মিলছে, যেন কোনো শুভবার্তার ইঙ্গিত। বিকেলের দিকে হাসপাতালের করিডোরে হঠাৎ চঞ্চলতা দেখা গেল। নার্স আর ডাক্তার ছোটাছুটি দেখে মিথিলার বুকটা ধক করে উঠল। সে দ্রুত এগিয়ে গিয়ে করিডোরে এক কোণে দাঁড়িয়ে পড়ল। পিয়ে রেড ওহমকে হাসি মুখে এক ডাক্তারের সাথে কথা বলতে দেখে মিথিলার প্রাণ ফিরে এলো। সে শুনতে পেল ডাক্তার বলছে, হি ইজ কনসিয়াস নাও, ইট ইজ মিরাকেল। ওনার জ্ঞান ফিরেছে, এটা একটা মিরাকেল। মিথিলার দু চোখ বেয়ে আনন্দের জল গড়ে পড়ল। আরিয়ান বেঁচে আছে। আরিয়ান চোখ মিলছে, মনে হচ্ছে চিৎকার করে পুরো হাসপাতালকে জানিয়ে দেয় যে ওর আরিয়ান ফিরে এসেছে। কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল কিছু। পায়ের গতি থমকে গেল। আরিয়ানকে আইসিইউ থেকে সাধারণ ভিআইপি ক্যাবিনে শিফট করেছে। জানলার কাছ দিয়ে মিথিলা দেখল আরিয়ান বালিশে পিঠ দিয়ে আতশোয়া আছে, মাথায় এখনো ব্যান্ডেজ। আরিয়ান জানলার বাইরে তাকিয়ে আছে, দৃষ্টিতে এক ধরনের শূন্যতা খেলা করছে। আরিয়ান যেন কিছু একটা খুঁজছে, কাউকে একবার দেখার জন্য মন তৃষ্ণার্ত হয়ে আছে যেন। মিথিলা দরজার আড়ালে দাঁড়িয়ে নিজের ওড়নাটা শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক সেই সময় আরিয়ান হঠাৎ দরজার দিকে তাকায়। মিথিলা দ্রুত নিজেকে আড়াল করে নিল। মিথিলা দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। মিথিলার মনে শুধু একটাই শব্দ করছে, আরিয়ান বেঁচে আছে, বাকি সব হিসাব তোলা থাক আগামী জন্য। আরিয়ান কেবিনে শুয়ে এক দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছে। মাথার যন্ত্রণাটা এখন আছে, কিন্তু তার চেয়ে বড় যন্ত্রণা বুকের ভেতর। অ্যাক্সিডেন্টের ঠিক আগ মুহূর্তে দৃশ্যটা আরিয়ানের চোখে ভাসছে। মিথিলার ঘৃণা ভরা চায়নি। বিড়বিড় করে নিজের অজান্তে বলল, মিথি। ঠিক সেই সময় কেবিনের দরজার শব্দ হলো। আরিয়ান ভাবলো হয়তো নার্স কিংবা রেড হোম এসেছে। আরিয়ান দেখেই বলল, কারো ভিতরে আসার দরকার নেই, আমি একা থাকতে চাই। কিন্তু কোনো উত্তর এলো না, শুধু একজোড়া পায়ের শব্দ। বেডের খুব কাছে এসে দাঁড়ালো। মিষ্টি সুবাসটা আরিয়ানের নাকে আসতে হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। আরিয়ান ঘাড় ঘুরিয়ে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে মিথিলা, চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মুখটা ফ্যাকাশে। মিথিলা কাঁপা কাঁপা হাতটা আরিয়ানের কপালে রাখলো। মিথিলা আঙ্গুলের শীতল স্পর্শে আরিয়ানের সব যন্ত্রণা যেন নিমেষে শুষে নিল। মিথিলা ভাঙা গলায় বলল, কেন এমন করলেন আরিয়ান? নিজেকে শেষ করে দিলে কে আমার উপর প্রতিশোধ নেওয়া হতো? আরিয়ান মিথিলার হাতটা নিজের হাতের মুঠো নিল। মিথিলার স্পর্শে আরিয়ান এক অদ্ভুত শক্তি অনুভব করলো। তুমি তো মুক্তি চেয়েছিলে মিথি। আমার মৃত্যু হয়তো তোমাকে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা দেবে, কিন্তু মরতেও পারলাম না। মিথিলা অন্য হাত দিয়ে আরিয়ানের মুখ চেপে দিল। চুপ করুন, আর একবারও মরার কথা বলবে না। আমি আপনাকে ঘৃণা করে বলেছিলাম ঠিকই, কিন্তু আপনার নিথর দেহ দেখার ক্ষমতা আমার নেই। আরিয়ান মিথিলা হাতটা সরে দিয়ে হুট করে ওকে নিজের বুকে টেনে নিল। আরিয়ান মিথিলাকে এমনভাবে জড়িয়ে ধরল যেন কোনো অমূল্য সম্পদ ফিরে পেয়েছে, যা সে প্রায় হারিয়ে ফেলছিল। এই প্রথম মিথিলা আরিয়ানের মধ্যে এক বিধ্বস্ত, ভেঙে যাওয়া মানুষের অস্তিত্ব টের পেল। মিথিলা প্রথমে স্তব্ধ হয়েছিল। তুমি জানো না মিথি, তোমার হাতের চর আমাকে যতটা না কষ্ট দিয়েছে,
তার চেয়ে বেশি পুড়েছে তোমার এই ঘৃণা ভরা চোখ দুটো। আমি ভেবেছিলাম তুমি মুক্তি চাও। সবাই কি মরে গিয়ে মুক্তি দেয়? আপনি কি জানেন না আপনার মৃত্যু মানে আমার জন্য সারা জীবনে এক জীবন্ত দাফন? আপনার উপর আমার রাগ আছে, অভিমান আছে, কিন্তু আপনার বিনাশ আমি কোনোদিনও। আরিয়ান মিথিলাকে নিজের থেকে একটু সরিয়ে চোখের দিকে তাকায়। ধূসর চোখে আজ কোনো দম্ভ নেই, আছে এক গভীর আরতি। আরিয়ান মিথিলার চোখের জল নিজে হাতে মুছে দিয়ে বলল, তবে কি এখনো আমাকে ঘৃণা করো মিথিলা? নাকি ওই চোখের জল অন্য কিছু বলছে? মিথিলা কোনো উত্তর দিল না। আরিয়ান মিথিলাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে নিল। ঠোঁটের কোণে স্বস্তির একটা হাসি ফুটে উঠল ভিতর থেকে। আরিয়ান আজ সত্যি খুব খুশি। আরিয়ান আলতো করে মিথিলার চিবুকটা ধরে মুখটা সামান্য তুলল। মিথিলার চোখের পাতায় তখনও মুক্তোর মতো অশ্রুবিন্দু জমে আছে। আরিয়ান ধীর লয়ে পরম যত্নে আরিয়ান মিথিলার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। আরিয়ানের ঠোঁটের উষ্ণতা মিথিলার শরীরে প্রতিটি স্নায়ুকোষ যেন এক প্রশান্তির ঢেউ বইয়ে দিল। কপালে দীর্ঘ চুম্বনের পর আরিয়ান আবার মিথিলাকে নিজের বুকের মাঝে টেনে নিল। ব্যান্ডেজ করা হাতটা দিয়ে মিথিলার পিঠে হাত বুলাতে বুলাতে আরিয়ান মিথিলার চুলে মুখ গুজে দিল। আমি তোমাকে কোথাও যেতে দেব না, আরিয়ান খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল। মিথিলা আরিয়ানকে বাধা দিল না। আরিয়ানের বুকের ধুকপুকানি আজ মিথিলার কাছে এক সুরের মতো মনে হচ্ছে। কেটে গেছে 4 দিন। গত 4 দিনে আরিয়ানের শারীরিক অবস্থা অনেক উন্নতি হয়েছে, তবে আরিয়ানের ভেতরে যে পরিবর্তন এসেছে সেটা ওষুধের চেয়েও বেশি মিথিলার উপস্থিতির জাদুতে। মিথিলা আজ নিজ হাতে রান্না করে নিয়ে এসেছে। বাক্সটাও খুলতে আরিয়ানের সামনে ধরল। আরিয়ান আতশোয়া হয়ে আছে। খাবারের ঘ্রাণ নাকে আসতে চোখ দুটো চকচক করে উঠল। আরিয়ান যেন ধৈর্য হারল। ব্যান্ডেজ করা হাত দিয়ে খাবারটা নিজের কাছে টেনে নিল। এরপর মিথিলা যা দেখলো তাতেও অবাক হয়ে গেল। যে আরিয়ান সবসময় ম্যানাস নিয়ে চলে, সেই আরিয়ান আজ কোনো কিছু তোয়াক্কা না করে পাগলের মতো খেতে শুরু করছে, যেন বহু যুগ ধরে অভুক্ত। আরিয়ানের খাওয়ার ব্যাকুলতা দেখে মনে হচ্ছে এই খাবারের প্রতিটা দানা তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। মিথিলা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে এলো। অস্ফুট স্বরে বলল, আরিয়ান একটু ধীরে খান, কেউ তো কেড়ে নিচ্ছে না, এভাবে পাগলের মতো খাচ্ছেন কেন? আরিয়ান খাওয়ার মাঝে একবার থেমে ঠোঁটের কোণে খাবারের অবশিষ্ট অংশ লেগে আছে, চোখে দৃষ্টিতে তৃপ্তি। জানো মিথি, কতদিন তোমার হাতে রান্না খাই না। এই স্বাদটার জন্য আমি হাহাকার করছি। অভ্যাস খুব বাজে জিনিস, তাই না? আরিয়ানের কথাগুলো মিথিলার বুকে গিয়ে তীরের মতো বাঁধল। মিথিলার চোখ দুটো আবার নোনা জলে ভরে এলো। আর নিজেকে সামলাতে পারল না। কান্না পেয়ে গেল এটা দেখে যে এই দোদণ্ড প্রতাপশালী মানুষটা কেবল তার হাতের একটুখানি খাবারের জন্য কতটা কাঙাল হয়েছে। মিথিলা ওড়না দিয়ে নিজের চোখে জলটুকু মুছে নিল। মিথিলা আরিয়ানের একদম কাছে গিয়ে বসলো। হয়েছে, আর নিজের হাতে খেতে হবে না। আপনার ব্যান্ডেজ করা হাতে লাগছে তো, আমি খাইয়ে দিচ্ছি। আরিয়ান কোনো প্রতিবাদ করলো না, বরং খুব বাধ্য ছেলের মতো মিথিলার দিকে তাকিয়ে রইল। মিথিলার চোখের পানি আবার টপ টপ করে পড়ছে। বুঝতে পারছে আরিয়ান আজ কতটা নিঃস্বার্থভাবে নিজের দুর্বলতা ওর সামনে তুলে ধরছে। খাওয়া শেষ হলে মিথিলা যত্ন করে আরিয়ানের মুখটা টিস্যু দিয়ে মুছে দিল। আরিয়ান মিথিলার হাতটা ধরে পেল। মিথিলা, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে হারানোর ভয়টা আমার পাগল করে ফেলছিল বলে আমি অতটা নিষ্ঠুর হয়েছিলাম। আগে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন, বাকি সব কথা না হয় পরে হবে। আরিয়ান তার হাতে ব্যান্ডেজ করা হাতটা দিয়ে মিথিলার হাত দিয়ে নিজের গালে ছোঁয়ালো। মিথিলা উঠে দাঁড়াতে আরিয়ান ওনার হাতটা আর শক্ত করে ধরলেন। কোথায় যাচ্ছ? কিছুক্ষণ বসো আমার পাশে। অফিস যেতে হবে আরিয়ান, লাঞ্চের সময় শেষ হয়েছে, মিথিলা শান্ত করে বলল। আরিয়ান এক মুহূর্তের জন্য চুপ থেকে বলল, আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এমনকি এই প্রজেক্টে তোমার রাখা হয়েছিল কেবল আমার চোখের সামনে রাখার জন্য, কিন্তু বিশ্বাস করো মিতি, তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা মানে আমার পুরো অস্তিত্বকে অর্থহীন করে দেওয়া।
তুমি কি কোনোদিন বুঝতে পারবে তোমাকে হারানো এক ভয়াবহ আতঙ্ক? সবাইকে আগলে রাখার ধরন এক হয় না, আরিয়ান। আপনি যেভাবে আমাকে শিকল দিয়ে বাঁধতে চেয়েছিলেন তাতে ভালোবাসা নয়, শ্বাসরোধ হতো। কিন্তু আজকের এই দুর্ঘটনা বোধহয় আমাদের দুজনের চোখে অনেক কিছু বদলে দিল। আরিয়ান বালিশে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে, যাও, তবে আমি তোমার আসার অপেক্ষার দিন পর গুনব। ক্যাবিনের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। মিত্রা চলে যাওয়ার পর পুরো রুমটা হঠাৎ করে ফাঁকা ফাঁকা লাগে আরিয়ানের কাছে। কিছুক্ষণ আগে সেখানে মিথিলার উপস্থিতি পুরো জায়গাটাকে উষ্ণ করে রেখেছিল, এখন সেখানে এক ধরনের নিঃশব্দ শূন্যতা। আরিয়ান চোখ বন্ধ করে মাথাটা বালিশে ঠেকিয়ে রইল। বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে হালকা লাগছে, আবার ভারীও লাগছে। মিথিলার কথাগুলো বারবার কানে বাজছে, ভালোবাসা নয়, শ্বাসরোধ হতো। আরিয়ান গভীর একটা শ্বাস নেয়, নিজের অজান্তে বলে, আমি কি সত্যি এতটাই ভুল ছিলাম মিথি? এদিকে মিথিলা হাসপাতালে করিডোর দিয়ে হাঁটছে, নিজের চোখ এখনো ভেজা। নিজের ভেতরের ঝড়টা সামলাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। মিথিলা থেমে যায় এক জায়গায়, দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে। আরিয়ানের অসহায় মুখটা শিশুর মতো নির্ভরতা। সব কিছু যেন মিথিলার মনকে দুর্বল করে দিচ্ছে। কেন এমন করছেন আপনি? মিথিলা জানে রাগ, অভিমান সব কিছু এখনও আছে, কিন্তু আরিয়ান ওই অবস্থায় সেই রাগগুলো আর আগের মতো তীব্র লাগছে না। অফিসে এসে কাজ করে নিজেদেরকে ডুবিয়ে রাখার চেষ্টা করছে মিথিলা, মনটা হাসপাতালে পড়ে আছে। ফাইলের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারছে না। ক্লেরা বলে, ঠিক আছে তো? মিথিলা চমকে ওঠে, হালকা হাসি দেয়, হ্যাঁ আমি ঠিক আছি। সন্ধ্যা হয়ে আসছে। হাসপাতালে কেবিনে বসে আছে আরিয়ান, চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। বলেছিল আসবে, আরিয়ান নিজের মনে মনে বলে ওঠে। এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে ওর ভেতরে। ঠ্যাট দরজার হালকা নখ, ভেতরে আসো। দরজা খুলে মিথিলা ঢুকে। সাধারণ একটা স্যালোয়ার কামিজ, চুল খোলা, মুখে ক্লান্তি, তবুও আরিয়ানের চোখে আজ মিথিলা যেন সবচেয়ে সুন্দর। আরিয়ানের ঠোঁটের কোনো অজান্তে হাসি ফুটে ওঠে, জানতাম তুমি আসবে। মিথিলা ভুরু কুচকে তাকায়, এত আত্মবিশ্বাস? আরিয়ান মৃদু হেসে বলে, কারণ তুমি আমাকে পুরোপুরি ছেড়ে দিতে যেতে পারো না, আমি জানি। কথাটা শুনে মিথিলা চুপ করে যায়, এই কথাটার জবাব ওর কাছে নেই। মিথিলা ব্যাগটা টেবিলে রাখে। ওষুধ খেয়েছেন? না। কেন? তুমি খাওয়াবে বলে। আপনি একদম বাচ্চা হয়ে গেছেন। মিথিলা ওষুধ এগিয়ে পানির গ্লাস ধরিয়ে দেয়। আরিয়ান চোখ সরায় না এক মুহূর্তের জন্য। আরিয়ান মিথিলার আঙ্গুল ধরে ফেলে। মিথিলা চমকে ওঠে, কী করছেন? একটু থাকো প্লিজ। শব্দটা যেন মিথিলার সব প্রতিরোধ দুর্বল করে দিল। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর অবশেষে আরিয়ান বাড়ি ফিরছে। গাড়িটায় গেট পেরিয়ে ভেতরে ঢুকে গাড়ি থামতে মিথিলার বুকটা কেঁপে ওঠে। এই বাড়ি, এই দরজা, এই পথ, সব কিছুতে একদিন ছেড়ে চলে গেছিল মিথিলা। পা নামানোর আগে মিথিলার মনে পড়ে যায় সেই দিনটা, যেদিন চোখে জল আর বুক ভরা কষ্ট নিয়ে এই বাড়ি দরজা পেরিয়ে বেরিয়ে গেছিল মিথিলা। আজ আবার ফিরেছে, কিন্তু আগের মতো নয়, সব কিছু যেন বদলে গেছে। মিথিলা গাড়ি থেকে নামতে যায়, ঠিক তখনই আরিয়ান দরজা খুলে নামলো। মিথিলা কিছু বুঝে ওঠার আগে আরিয়ান এক ঝটকায় মিথিলাকে কোলে তুলে নিল। আরিয়ান, কি আপনি কি করছেন? নামান আমাকে। চারপাশে সবাই তাকিয়েছে। আরিয়ান একদম নির্বিকার, চুপচাপ থাকো। মিথিলার লজ্জায় লাল হয়ে যায়। দেখুক, আজ সবাই জানুক তুমি এই বাড়ির কি। এই কয়টা কথায় মিথিলা থেমে যায়, কিছু বলার ভাষা খুঁজে পায় না। আরিয়ান ধীরে ধীরে মিথিলাকে কোলে করে সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকে। প্রতিটি পদক্ষেপ যেন নিজের অধিকার নতুন করে জানিয়ে দিচ্ছে। মিথিলা এই আরিয়ানকে আগে কখনো দেখেনি। যে মানুষটা সবসময় কঠোর দূরত্ব বজায় রাখা, সেই মানুষ আর নিজের দুর্বলতাকে এত প্রকাশ্যে মেনে নিয়েছে। মিথিলা আরিয়ানের দিকে তাকায়। এই মানুষটা কি সত্যিই বদলেছে, নাকি এটা শুধু মুহূর্তের আবেগ? রুমের দরজার সামনে এসে আরিয়ান থামে। এক মুহূর্তের জন্য দু চোখ জেনের চোখে চোখ পড়ে। এই রুমটা এবার থেকে শুধু আমার না। মিথিলার বুকের ভেতরটা ধক করে ওঠে। আরিয়ান দরজা খুলে ভেতরে ঢুকে ধীরে ধীরে মিথিলাকে বিছানায় নামিয়ে দেয়। মিথিলা উঠে বসে, চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি, লজ্জা, দ্বিধা আর কোথাও একটা অজানা শান্তি। আরিয়ান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে, এইবার কোথাও যেতে দেব না মিতু, তবে এবার শিকল দিয়ে নয়, নিজের ভালোবাসা দিয়ে। মিথিলা কিছু বলে না, নিঃশব্দে বসে আছে। রাত নেমে এসছে। মিথিলা বিছানার এক পাশে বসে আছে, চারপাশটা চোখে চোখ দেখছে। এই রুম, সব কিছু আগের মতো, তবুও যেন অনেক কিছু বদলে গেছে। হঠাৎ
দরজার শব্দ হয়, চমকে ওঠে মিথিলা। আরিয়ান দরজা লক করে ধীরে ধীরে এগিয়ে আসে। মিথিলার বুকের ভেতর ধড়পড় শুরু হয়। দরজা লক করলেন কেন? আরিয়ান থামে না, কাছে এসে দাঁড়ে। চোখ সেই গভীর দৃষ্টি যেটা মিথিলা অস্বস্তিতে ফেলে, আবারও টানে। কারণ আজ আমি কথা শেষ না করে কাউকে যেতে দেব না। মিথিলা উঠে দাঁড়ায়। কোন কথা? আরিয়ান এক পা এগিয়ে এসে, আমাদের কথা। দুজনের মাঝে দূরত্ব খুবই কম। কেউ কিছুক্ষণ কিছু বলে না। তারপর আরিয়ান ধীরে ধীরে বলে, আমি জানি আমি ভুল করছি। তোমাকে নিজের মতো করে রাখতে গিয়ে তোমাকে হারানোর মতো অবস্থা করছি। শুধু অবস্থা না, আপনি আমাকে সত্যিই হারিয়ে ফেলছেন। কথাটা যেন ছুরির মতো লাগে আরিয়ানের বুকে। আরিয়ান এক মুহূর্তের জন্য চুপ থাকে, তারপর হাত বাড়িয়ে মিথিলার হাত ধরতে যায়। মিথিলা হাত সরে নেয়। এত সহজ না আরিয়ান। মিথিলা এবার চোখ তুলে তাকায়। আজ আপনি ভালো, কাল আবার আগের মতো হয়ে যাবেন। আরিয়ান নিঃশ্বাস ফেলে। হয়তো আমি পারফেক্ট না, কিন্তু এবার চেষ্টা করব তোমাকে ভয় না দেখে তোমাকে বুঝে রাখতে। মিথিলা বলে, ভালোবাসা মানে শুধু কাউকে নিজের করে রাখা নয়, ভালোবাসা মানে তাকে স্বাধীনতা দেওয়া। আরিয়ান মাথা নেড়ে বলে, শিখেছি। মিথিলা বিছানার অন্য পাশে গিয়ে বসে পড়ে। আরিয়ান ধীরে ধীরে অন্য পাশে বসে। দুজনের মাঝে দূরত্ব আছে, কিন্তু আগের মতো দেওয়াল নেই। রাত আরো গভীর হয়, লাইট অফ হয়। অন্ধকারে দুজনের নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ পর মিথি, ধন্যবাদ ফিরে আসার জন্য। মিথিলা চোখ বন্ধ করে রেখে বলে, আমি পুরোপুরি ফিরিনি এখনো। আরিয়ান হেসে বলে, অন্ধকারের মাঝে দুজন মানুষ ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসছে, ভালোবাসা দিয়ে, না বলা অনুভূতি দিয়ে। কেটে গেছে কয়েকটা দিন। এই কয়েকদিনে আরিয়ান আর মিথিলার সম্পর্ক আগের চেয়ে উন্নতি হয়েছে। রাতে মিথিলা জানলার পর্দাগুলো টেনে দিচ্ছিল, তখনই আরিয়ান পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে। আরিয়ান মিথিলার গলার ভাঁজে মুখ ডুবে। আরিয়ানের স্পর্শে মিথিলা শিউরে ওঠে। প্রতিটা রাত যেন আজ এক যোজন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আরিয়ানের প্রতিটা স্পষ্ট তীব্র তৃষ্ণা ফুটে উঠছে। মিথিলার গলার খাঁজে আরিয়ানের শরীর থরথর করে কেঁপে ওঠে। আরিয়ান যেন আজ এক অশান্ত শিকারী, যে তার হারিয়ে ফেলা সম্পদকে ফিরে পায় আর এক মুহূর্তের জন্য ছাড়তে নয়। মিথিলা বুঝতে পারল আজ আর কোনো দেওয়াল নেই, কোনো বাধা নেই। আজ আরিয়ানকে ফেরানোর শক্তি হারিয়ে ফেলছে। আরিয়ান এক নিমেষে মিথিলাকে পাঁচকোলা করে তুলে নেয়। প্রশস্ত বুকে মিথিলার শরীরটা মিশে গেল। মিথিলাকে বিছানায় মিথিলাকে শুইয়ে দেয়। মিথিলা ও সায় দিয়ে আরিয়ানের গলার দুই ধারে নিজের হাত দুটো জড়িয়ে ধরে। আরিয়ান কোনো সময় নষ্ট না করে মিথিলার আরিয়ানের ওষ্ঠ দ্বারা সারা শরীর বিচরণ করে। মিথিলার উদর থেকে শুরু করে পা, প্রতিটি ছোঁয়ায় আরিয়ান যেন ভালোবাসার ছাপ রেখে যাচ্ছে। আরিয়ান নিজের শার্ট খুলে মেঝের এক কোণে ছুঁড়ে ফেলে। পেশিবহুল শরীরের উষ্ণতা মিথিলার নগ্ন ত্বকের সাথে মিশে গেল। আরিয়ান মিথিলার চুলে মুখ গুজে গভীরভাবে টান নেয়। সব মিলিয়ে এক আদিম সুখে দুজনে ডুবে যেতে লাগলো। রাত যত গভীর হচ্ছে, ওদের আরিয়ানের প্রতিটি গভীর আলিঙ্গন আর মিথিলার অস্ফুটস্বর আর্তনাদ নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিচ্ছে। বিরহের বিষ আজ ভালোবাসার অমৃতে পরিণত হচ্ছে। আরিয়ান মিথিলাকে নিজের বাহুটিতে এমনভাবে পিষে ফেলেছে যেন শরীরের প্রতিটি অনুপরমাণু মিথিলার সাথে চিরতরে এক হয়ে যায়। এক অজানা সুখে, এক অবর্ণনীয় পূর্ণতায় দুজন মানুষ আজ হারিয়ে গেল। ঘৃণা, অভিমান আর তিক্ততার সব পাণ্ডুলিপি আজ পুরো ছাই হয়ে গেল ভালোবাসার আগুনে। সকাল হয়ে গেছে। মিথিলা ঘুম ভেঙে অনুভব করে এখনো আরিয়ানের বুকের মাঝে শুয়ে আছে। আরিয়ান এক হাত শক্ত করে জড়িয়ে আছে মিথিলাকে, মুখটা গুজে আছে মিথিলার চুলে। মিথিলার ঠোঁটে অজান্তে এক লাজুক হাসি ফুটে উঠছে। মিথিলা উঠতে যায়, ঠিক তখনই আরিয়ানের হাতটা আবার শক্ত হয়। কোথায় যাচ্ছ? ঘুম ঘুম করে। ঘুম ভেঙে গেছে। মিথিলার গাল লাল হয়ে গেছে। ছাড়ুন, উঠতে হবে। এভাবে থাকলে সমস্যা কি? সকাল হয়ে গেছে। আরিয়ান মিথিলাকে কপালে চুমু দেয়। মিথিলা লজ্জা পায়। এত ভালোবাসা, এত শান্তি। মিথিলা এবার একটু দূরে সরে বসে, চাদরটা জড়িয়ে নেয় নিজের চারপাশে। আরিয়ান উঠে বসে মিথিলার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। জানো, এই সকালটা আমি অনেক দিন ধরে চেয়েছিলাম। কোন সকাল? আরিয়ান মিথিলাকে জড়িয়ে ধরে বলে, এই সকাল। আরিয়ান মিথিলাকে পাজাগুলো করে তুলে নেয়। মিথিলা চমকে উঠে গলায় জড়িয়ে বলে, আরিয়ান কী করছেন? নামান আমাকে। আরিয়ান মিথিলাকে কোনো কথা শুনি না।
ও কোলে করে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আরিয়ান নিজের শাওয়ারটা ছেড়ে দিয়ে মিথিলা একদম কাছে এসে দাঁড়ায়। জলের ধারা দুজনের শরীরের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। প্রেম তুমি পর্ব 2 পুরো গল্পটা প্লেলিস্টে আর একটা পর্ব হবে, ছোট পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আজকে রাত্রে অসম্ভব রকমের ভালোবাসি তুমি গল্পটা দিব।